সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, সকলকে আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন আমরা বরাবরই শ্রমিকদের সমসাময়িক ইস্যুগুলি নিয়ে গার্মেন্টস শ্রমিক লিডারদের সাথে আমরা আলোচনার ব্যবস্থা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আসলে বাংলাদেশের প্রায় 4টা শিল্প অঞ্চল থেকে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা আলোচনার আয়োজন করেছি এবং আজকে আমরা আসলে বর্তমানে ঘটে যাওয়া শ্রমিকদের সমস্যাগুলি নিয়েই আলোচনা করব এবং সেই আলোচনাগুলি করার জন্য আমরা আসলে এখানে একটা বিষয়বস্তু ঠিক করেছি। অতিরিক্ত প্রোডাকশনের চাপে নাজেহাল শ্রমিকরা আসলে এর শেষ কোথায়, এই আলোচনা করার জন্য আমাদের সাথে বিভিন্ন শিল্প অঞ্চল থেকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছেন শবনম হাফিজ, সভাপতি গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন এম এ শাহিন, সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা। এবং আমাদের সাথে সাভার থেকে যুক্ত আছেন শাহ আলম হোসেন, সভাপতি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সাভার আশুলিয়া ধামরাই কমিটি। বন্ধুগণ, আপনারা জানেন আমরা প্রতিবারই চেষ্টা করি আসলে শ্রমিকদের ঘটে যাওয়া সমস্যাগুলি নিয়েই আলোচনা করার। কোভিড 2020 সালে বাংলাদেশে যখন প্রথম মার্চ এপ্রিল মাসে বাংলাদেশে গার্মেন্টস গুলি বন্ধ দেওয়া হলো এবং ওই সময় আমরা দেখলাম শুধু বন্ধ না, লেআফের পরে অনেক কারখানাগুলি বীজ ধরে আসলে শ্রমিক ছাঁটাই করা হলো এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রায় 3.5 লক্ষ শ্রমিককে আসলে চাকরিচ্যুত হইতে হয়েছে, তাদেরকে চাকরি থেকে বিদায় নিতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি 2021 সালে আবার এসে দেখলাম কারখানাগুলিতে পর্যাপ্ত অর্ডার আছে এবং গত আমরা জুন ক্লোজিং এর পরে জুলাইতে যখন আমরা একটা রিপোর্ট দেখলাম সেখানে আসলে বাংলাদেশে গত 19-20 অর্থ সালের সাথে 20-21 সালে যে অর্থ বছর সেখানে আমাদের বিশেষ করে 19-20 অর্থ বছরে তা লক্ষ্যমাত্রা ছিল $38.2 বিলিয়ন, যেটা আসলে ওই সময় হয়েছিল $27.95 বিলিয়ন। কিন্তু নতুন অর্থ বছরে আমরা যদি দেখি বিশেষ করে 20-21 অর্থ বছরের রপ্তানি আয় যদি আমরা দেখি $30.86 বিলিয়ন, যা গত বছরের পরিসংখ্যানের বিবেচনায় প্রায় $3 বিলিয়ন প্রায় এখানে বৃদ্ধি পেয়েছে, যা প্রায় 10.5%। আমরা দেখলাম গার্মেন্টস অর্ডার বাড়লো এবং যখন গার্মেন্টস গুলিতে অর্ডারের সংখ্যা কমে গেল সেই দায়ভারটা শুধুমাত্র শ্রমিকদের নিতে হলো এবং এই শ্রমিকরা আসলে চাকরি হারালেন, তারা তাদের বেতন কম পেলেন, তারা 100% এর বেতনের জায়গায় তারা 60-65% বেতন পেলেন। সম্পূর্ণ দায়ভারগুলি আসলে এবং লসের ভাগটা মূলত আমরা দেখলাম বরাবরই শ্রমিকদের ঘাড়ে গেল। কিন্তু এখন যখন অর্ডার বৃদ্ধি পেল, কারখানাগুলিতে পর্যাপ্ত অর্ডার আছে, সেক্ষেত্রে যে শ্রমিকরা আসলে চাকরি হারালো সেই শ্রমিকদের বর্তমান অবস্থা কি, তারা কি আসলে পুনরায় কাজ ফিরে পেয়েছেন কিনা, এই বিষয়টা নিয়ে আমরা শুরুতে আলোচনা করতে চাই এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি শুরুতে আহ্বান করবো নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে শাহিন ভাই যুক্ত আছেন, শ্রমিক নেতা শাহিন ভাই। শাহিন ভাইয়ের কাছে প্রশ্ন, আমরা 2020 সালে কোভিড এর সময় আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে যে জরিপটা জানতে পারি, যে তথ্যটা জানতে পারি, প্রায় 3.5 লক্ষ শ্রমিক চাকরিচ্যুত হয়েছে এবং তাদেরকে আসলে লেআপ করা, লেআপের পরে বীজ ধারায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু পরবর্তীতে কারখানায় যখন কাজ ফিরে পেল মালিকরা এবং পর্যাপ্ত অর্ডার আসছে, তখন এই শ্রমিকরা কি আসলে চাকরি ফিরে পেয়েছেন, চাকরিতে কি তারা আসলে পূর্ণ নিয়োগ পেয়েছেন কিনা এবং এই শ্রমিকদের অবস্থা কি, আপনি যদি একটু বিষয় নিয়ে আলোচনা করেন। জি, ধন্যবাদ মমিন ভাইকে এবং আজকের এই আলোচনা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে এবং যারা আলোচনা শুনছেন সকলকে আমি আমার সংগঠন গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। তো যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে যে আপনার এই করোনাকালীন সময়ে বিগত ওই যে রিপোর্টটা আপনি বললেন যে আমরা 20-21 অর্থ বছরে আমাদের পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল আমরা সেটি কিন্তু অতিক্রান্ত করেছি এবং আমরা এর বেশি লক্ষ্যমাত্রা পূরণ করেও আমরা কিন্তু সেখানে বেশি উৎপাদন করেছি। কিন্তু আমরা দেখলাম যে খুবই দুঃখজনক ভাবে হচ্ছে যে এই করোনাকালীন দুর্যোগের মধ্যে গার্মেন্টস মালিকরা আপনার হচ্ছে গণহারে শ্রমিকদেরকে এই করোনাকালীন সময়ে ছাঁটাই করলেন এবং সেটা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 3.5 লক্ষ শ্রমিককে ছাঁটাই করা হলো। সেই ক্ষেত্রে আমরা যদি
প্র্যাকটিক্যালি আমরা মাঠ পর্যায়ে যেটি লক্ষ্য করেছি যে সেখানে ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিকরা হচ্ছে আইন কানুন না মেনে যেন তেন ভাবে তারা হচ্ছে শ্রমিকদেরকে ছাঁটাই করছেন, এবং সেখানে শ্রমিকদের আইনগত কোনো সুযোগ সুবিধা তাদেরকে সেখানে আইনি ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হয়নি। এমনকি কোনো কোনো কারখানায় দেখা গেছে যে শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা ছিল সেগুলো দেওয়া হয়নি। আবার যে প্রশ্নটি আপনি রাখলেন যে এই শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পেলেন কিনা, কিন্তু আমরা এই কারখানা খোলার পরে আমরা দেখলাম যে এখন পর্যন্ত মানে যারা এই করোনাকালীন সময় চাকরিচ্যুত হয়েছেন একই ফ্যাক্টরিতে তারা ফিরে আসছেন এবং চাকরি ফিরে পাইছেন, এই ধরনের কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। যদিও খুব ক্ষুদ্র একটা অংশ তারা হচ্ছে যে নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি নিছেন, অনেক চেষ্টার ফলে তারা চাকরি নিতে পারছেন, কিন্তু একটা বড় অংশ শ্রমিক এখনো কিন্তু তারা তাদের কর্ম ফিরে পায়নি। কিন্তু কথা হচ্ছে যে শ্রমিকরা হচ্ছে বছর পর বছর সেখানে অক্লান্ত পরিশ্রম করে এই পোশাক শিল্পকে বিকশিত করলো এবং আমরা আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছি। আজকে সেই শ্রমিকদের এই দুর্দিনে হচ্ছে এই অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের আইনি ক্ষতিপূরণ থেকে সেখানে বঞ্চিত করা হলো। এরপরে যে বিষয়টা আসলো যে আপনার এই 3.5 লক্ষ শ্রমিক শিল্প থেকে বের করে দেওয়ার পরেও এই 3.5 লাখ জনশক্তি শ্রমশক্তি কম থাকার পরেও কিন্তু আমরা এই আমাদের যে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আমরা অর্জন করেছি। তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? এখানে হচ্ছে যে মালিকরা যে শ্রমিকরা কর্মরত আছেন তাদের উপরে কাজের চাপ এত পরিমাণ বাড়ায় দিচ্ছেন যে সেখানে হচ্ছে অতিরিক্ত চাপের মধ্য দিয়ে এই 3.5 লাখ শ্রমিক কম দিয়েও তারা কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন। তাহলে কি পরিমাণ চাপ আমাদের শ্রমিকদেরকে নিতে হয়েছে সেটি কিন্তু সেই রিপোর্ট দেখলেই পরিষ্কার বোঝা যায়। কারণ হচ্ছে যে এখন বিভিন্ন কারখানার খোঁজ খবর নিয়ে আমরা শ্রমিকদের সাথে কথা বলে যেটি লক্ষ্য করছি যে বিভিন্ন কারখানায় আপনার 13 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা সেখানে কাজ করানো হচ্ছে দৈনিক। যদিও আমাদের দেশের প্রচলিত আইনে পরিষ্কার বলা আছে যে দৈনিক 8 ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত 2 ঘন্টা ওটি করানো যাবে স্বেচ্ছামূলক, কিন্তু এখানে বাধ্যতামূলক ভাবে হচ্ছে শ্রমিকদেরকে এই 13 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করানো হচ্ছে। এমনকি সাপ্তাহিক ছুটির ক্ষেত্রেও যেখানে আইনে বলা আছে যে 1 সপ্তাহ কাজ করার পর প্রতি বিশ্রাম দিতে হবে, কিন্তু এখন হচ্ছে যে কোনো কারখানাতেই শ্রমিকদেরকে সাপ্তাহিক ছুটি দেওয়া হচ্ছে না, সেখানে ওভারটাইম খাটানো হচ্ছে। কোথাও কোথাও এই যে লকডাউনে বন্ধ থাকার ইস্যুতে এবং ঈদের ছুটির ইস্যুতে সেখানে হচ্ছে জেনারেল খাটানো হচ্ছে, ওভারটাইমও দেওয়া হচ্ছে না। আর আইনে তো এটা বলা আছে যে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটির দিনে ওভারটাইম দিয়েও কাজ করানো যাবে না। যদি কারখানার উৎপাদনের স্বার্থে কোনো কারখানা প্রয়োজনের তাগিদে খোলা রাখেন তাহলে পরবর্তী দিনে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে এই ছুটি বুক করার সুযোগ দিতে হবে। কারণ শ্রমিকরা যদি বিশ্রাম নিতে না পারে তাহলে সে কিন্তু শারীরিকভাবে ফিট থাকতে পারবে না, সে কিন্তু কাজ করতে পারবে না। এখন এরকম একটি অবস্থা চলমান আছে। এখনো বিভিন্ন কারখানার মধ্যে প্রতিনিয়ত শোনা যায় যে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে। শুধু ঢালাও ভাবে আমরা এই কথাগুলি বলছি তা ঠিক না। গত শুক্রবার গতকালকেও একটা প্রতিষ্ঠানের উদাহরণ শুধু আমি আনতে চাই। আমার এলাকার ফতুল্লার আপনার রূপসী গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের 5 জন শ্রমিকের অভিযোগ গতকাল যে একজন শ্রমিক হচ্ছে যে সে কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হইলেন, সে লোডারের কাজ করে তার উপরে রুলের বোঝা পড়ে যে হাঁটুতে, তো সেটা কোম্পানি যেহেতু কর্মরত অবস্থায় সে আঘাতপ্রাপ্ত হইলেন, কোম্পানির দায়িত্বে তার চিকিৎসা করানোর কথা ছিল, সেটা তো করেই নাই, তাকে কারখানা থেকে বের করে দিল যে তুমি চিকিৎসা করে সুস্থ হয়ে তারপরে ফিরে আস। এই শ্রমিক গত 1 সপ্তাহ সে ডাক্তার বাইরে দেখাচ্ছেন তার মতো করে এবং রিপোর্ট টিপোর্ট করলেন, তার হার্টের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে, তো ইমিডিয়েট সেই বুঝার কাজ আর করতে পারবে না। ডাক্তার বলে দিতেন যে আপনি চাকরি থেকে ইস্তফা নিয়ে নেন। এখন সেই শ্রমিক রিজাইন করবে, তারা হচ্ছে সেই রিজাইন নিচ্ছেন না। এর আগে কয়েকদিন আগে একজন শ্রমিক হচ্ছে আপনার এই যে এটা কি বলে টিবি রোগে আক্রান্ত হয়ে গেলেন, বললো তুমি চিকিৎসা করে আসো, এখন চিকিৎসা করে সে ফিরে আসছে, তাকে আর চাকরি দেওয়া হচ্ছে না। একজন শ্রমিক রিজাইন দিতে চাইলো, তার রিজাইন নিচ্ছে না, বলে যে এখানে রিজাইন দেওয়ার দরকার নাই, তুমি চলে যাও। আবার কেউ রিজাইন দিয়ে টাকা খুঁজে পাচ্ছে না। একই ফ্যাক্টরিতে এরকম 5-5টা অভিযোগ গতকালকে পেলাম। এরকম বিভিন্ন কারখানা থেকেও কিন্তু আমরা প্রতিদিনই অভিযোগ পাচ্ছি যে কথা বললেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। মানে প্রোডাকশনের যে অতিরিক্ত চাপ, এটার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলছেন তাহলেই তার চাকরি নাই, তোমার মতো কারিগর দরকার নাই, এরকম বহু শ্রমিক আছে, তুমি বেরিয়ে যাও।
এরকম একটা অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার আমাদের শ্রমিকদের উপরে চলতেছে। শ্রমিকদের আইনি কোনো সুযোগ সুবিধা সেখানে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে আচ্ছা শাহিন বর্তমান ভাই, হ্যাঁ অবস্থা। হ্যাঁ, মানে তার মানে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি আসলে মালিকদের অর্ডার বাড়লেও এখন পর্যন্ত শ্রমিক ছাঁটাই সেটা বন্ধ হয়নি, চলমান আছে। কম। আমরা এখন সুদীপ্ত শাহিন ভাইয়ের কাছে যেতে চাই, যেটা আমাদের নারায়ণগঞ্জ থেকে শাহিন ভাই বললেন যে মালিকরা আসলে বরাবরই যখন শ্রমিকদের উপর শোষণ চাপিয়ে দেন, শোষণের মাত্রা বেড়ে যায়, শ্রমিকরা যদি কথা বলেন, প্রতিবাদ করেন, আসলে তাদেরকে সেই ছাঁটাই বা চাকরিচ্যুত হইতে হয়। এটা এখনো অব্যাহত আছে। আমরা যদি আবারও পেছনের দিকে ফিরে যাই, করোনার মধ্যে আসলে মালিকরা ওই সময় লসের ভার তারা নিতে রাজি না। তারা ওই সময় বললো তাদের অর্ডার নাই, তারপর অসংখ্য শ্রমিককে ছাঁটাই করলো, সরকারের কাছ থেকে তারা প্রণোদনা নিল। কিন্তু এখন যখন মালিকরা তারা পুনরায় অর্ডার পেলো, তারা পূর্বের চেয়ে আরো ভালো অবস্থানে ফিরে আসলো, তখন তারা কিন্তু আমরা দেখলাম না এখন পর্যন্ত আসলে যে সব শ্রমিক চাকরিচ্যুত হলে তাদেরকে পুনরায় কাজে ফিরিয়ে আনা, তাদের সাথে যোগাযোগ করা, সেইটা আসলে আপনি একজন লিডার হিসেবে কতটুকু দেখতে পেলেন যে 3.5 লক্ষ শ্রমিক চাকরিচ্যুত হলো। এখন আমরা বীজ ধারার কথা যদি বলি, বীজ ধারায় আসলে চাকরিচ্যুত শ্রমিকদেরকে পরবর্তীতে যদি ওই মালিক বা ওই কারখানা কর্তৃপক্ষ নিয়ে দেয়, তাহলে ওই শ্রমিকদের সাথে যোগাযোগ করার কথা। সেটা আসলে আপনারা কতটুকু ফিল্ড লেভেলে দেখতে পাচ্ছেন? যাক, ধন্যবাদ মমিন ভাই এবং যারা শুনছেন এবং আমাদের আজকে যারা অতিথি ছিলেন সবাইকে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার আলোচনা কি শোনা যাচ্ছে মমিন ভাই? হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যে বিষয়টা আজকে প্রাসঙ্গিক একটা বিষয়, সেই বিষয়টা শ্রমিক, বিশেষ করে শ্রমিকদের জন্য খুব একটা ক্লাসিক্যাল দিক, অর্থাৎ এটা একেবারে নতুন কোনো বিষয় না, এটা একটা পুরাতন মানে চিরাচরিত নিয়ম শ্রমিকদের ক্ষেত্রে, অর্থাৎ পুঁজির শোষণের যে রূপ, সেই পুঁজি শোষণের রূপের ক্ষেত্রে এখন আমরা যে স্বরূপগুলো দেখতে পাচ্ছি অন্তত গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে পুঁজির যে নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ পুঁজির একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফা, এবং সেই মুনাফা যেন তেনভাবে যেন মুনাফা মালিক নিশ্চিত করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ বা স্বরূপ হচ্ছে আজকের আমাদের দেশে গার্মেন্টস সেক্টর। তো যে যে আইনি বিষয়গুলোর কথা বললেন, যে আসলে একটা শ্রমিককে চাকরিচ্যুত করার জন্যে আইনে উল্লেখিত যেসব নিয়ম আছে, সেটা টার্মিনেশন, 20 দ্বারা বা শ্রমিক কর্তৃক চাকরি থেকে ইস্তফা দেওয়ার যেসব নিয়ম আছে, সেগুলো তো একেবারেই একটা মিনিমাম, শ্রমিকের জন্য একটা মিনিমাম ফ্যাসিলিটি, যেগুলো শ্রমিক আসলে তার সুবিধা থেকে তার একেবারে ন্যায়সঙ্গত পাওনা কোনোভাবেই আইনের এই ধারাগুলো নিশ্চিত করে না। কিন্তু তারপরও এই ধারাগুলো কিন্তু, অর্থাৎ শ্রম আইন প্রদত্ত এই সুবিধা এবং অধিকারগুলো কিন্তু শ্রমিক আমাদের গার্মেন্টস সেক্টরের বাস্তবতা এখন সেগুলো নিশ্চিত করতে পারেনি। তবে যে বিষয়টা আমরা মানে আজকে শেষ কোথায়, অতিরিক্ত প্রোডাকশনের চাপে আজকে গার্মেন্টস শ্রমিকরা যে নাজেহাল অবস্থায় আছে, সেটার ক্ষেত্রে আমি একটা দিক শুধু উল্লেখ করি, যে গার্মেন্টস সেক্টরে এখন মালিকদের কাছে পরিচিত একটা মডেল হচ্ছে, সেটা হচ্ছে জারা মডেল। জারা মডেলটা কি? জারা মডেলটা হচ্ছে, আমরা দেখব যে বিগত সময়ে যে কারখানায় যে প্রোডাক্টের জন্য লিড টাইম ছিল সাপোজ 60 দিন, সেই লিড টাইম অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করার জন্য নির্দিষ্ট যে কর্মসময়, সেই লিড টাইমটা এখন নিয়ে আসছে 45 দিনে। তাহলে হচ্ছে কি, শ্রমিকরা 60 দিন কাজে, যে প্রোডাক্টটা তার প্রোডাকশনের জন্য 60 দিন সময় পেত, এখন 45 দিনে সেটা করাচ্ছে। তাহলে আমরা দেখলাম শ্রম শোষণের যে বিভিন্ন রূপগুলো আছে, যেমন কখনো কর্মঘণ্টা বাড়াইয়ে শ্রম শোষণ করে, কখনো দেখছি মজুরি কম দিয়ে শ্রম শোষণ করে, কখনো লেবার ডেন্সিটি অর্থাৎ শ্রম ঘনত্ব বাড়াইয়ে শ্রম শোষণটা করে। তা আমরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে মজুরি কম দেয়া বা কর্মঘণ্টা বাড়িয়ে নেয়া, এটা যেমন একেবারেই এই সেক্টরে প্রতিষ্ঠা লগ্ন থেকে চলে আসছে, নাও এডে যে সাম্প্রতিক হচ্ছে এই সেক্টরে শ্রম ঘনত্ব বাড়িয়ে, অর্থাৎ যারা যে মডেল, সেই মডেল যারা মডেলটা হচ্ছে, মডেলটা কি, যে আমরা দেখলাম যে এই গার্মেন্টস সেক্টর যেসব দেশে রপ্তানি হয়, অর্থাৎ ইউরোপ, আমেরিকাতে, পৃথিবীব্যাপী অর্থনীতির যে একটা মহামন্দা, সেই মহামন্দার কারণে প্র্যাকটিক্যালি ক্রয় ক্ষমতা মানুষের বিশ্বব্যাপী কমে যাচ্ছে। সেটা ইউরোপ আমেরিকার মতো দেশে হচ্ছে, আমাদের মতো দেশে হচ্ছে, যার কারণে একটা নির্দিষ্ট সংখ্যক ভোক্তাকে
তার এই পণ্যটা বারবার তাকে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে বিভিন্ন গার্মেন্টস এর প্রোডাক্ট গুলোর মডেল চেঞ্জ করছে খুব দ্রুত। এইটাকে যারা মডেল হিসেবে অর্থাৎ যারা ব্র্যান্ড এই 2 মাস পর পরই নতুন নতুন একটা মডেল সামনে নিয়ে আসে এবং যারাকে ফলো করে অন্যান্য ব্র্যান্ডগুলো সেই দিকে আকৃষ্ট হচ্ছে, যেটাকে যারা মডেল হিসেবে এখন গার্মেন্টস এর বাইরের মালিকরা বলছে। তাহলে এই যে এটা দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের এখানে শ্রমিকদের লিড টাইম কমে গেছে। লিড টাইম কমে যাওয়ার আরেকটা দিক হচ্ছে কি, যারা আলোচনা আপনারা করেছেন যে আমরা টার্গেট ছিল 1 মিলিয়ন শ্রমিকরে চাকরিচ্যুত করা, তার মধ্যে প্রায় 3 থেকে 3.5 লাখ শ্রমিক অলরেডি চাকরিচ্যুত হয়েছে। আমরা একটা মানে ধরেন একটা ফ্লোরে 360টা মেশিন থাকে। যে অপারেটর আমরা ম্যানুয়ালি আগে দেখলাম সুইটারে একজন অপারেটর একটা মেশিন চালাইতেন, এখন সেই অপারেটর কিন্তু এখন 4টা মেশিন চালায়। আমরা দেখলাম যে আগে আপনার লাঞ্চ টাইমগুলোতে যে একজন অপারেটর লাঞ্চ টাইম করার জন্য 1টা থেকে 2টা সেটা ফিক্স ছিল, যে 1 ঘন্টা তিনি লাঞ্চ টাইম করবেন। এখন লাঞ্চ টাইম হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত মানে লাঞ্চ টাইম, কিন্তু কোনো অপারেটরই কিন্তু তার মেশিন অফ করে তিনি লাঞ্চ টাইমে যেতে পারেন না। তার মানে আমরা দেখলাম যে একটা লাইনে যদি 12টা মেশিন থাকে এবং একজন অপারেটর যদি 4টা মেশিন চালান, তাহলে 12টা থেকে 3টা অর্থাৎ একজন করে লাঞ্চ টাইমে যদি যায়, তাহলে একজন অপারেটরের কাছে মেশিন পড়ছে 6টা। তাহলে যেখানে আগে একজন অপারেটর একটা মেশিন চালাইতেন, এখন লাঞ্চ টাইমের কথা বলে একজন অপারেটরকে দিয়ে 6টা মেশিন চালাচ্ছে। এটা হচ্ছে যারা বডি তৈরি করে তাদের ক্ষেত্রে সমস্যা। আর যারা কিউসি আছে, যারা এগুলো চেক করে, সেটা দেখবেন আগে যারা চেক করতো একজন কিউসি কোয়ালিটি ইন্সপেক্টর, সেখানে আধা বান্ডিল মানে হাফ ডজন বা 1 ডজন যেখানে মাল চেক করতো, এখন কিন্তু সেখানে 1200 থেকে 1600 মাল চেক দিতে হয়, অর্থাৎ 12টা মেশিনের মাল তাকে চেক দিতে হয়। তো সুতরাং এই যে কাজের চাপটা চলে আসছে, আগে তার বাথরুমে যাওয়ার সময় ছিল, তার কাজের মাঝে মাঝে একটা ফাঁক নেওয়ার বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল, এখন কিন্তু এই সুযোগগুলো কমে যাচ্ছে, যেটাকে লেবার ডেন্সিটি অর্থাৎ শ্রম ঘনত্ব বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ আপনি দেখেন সময় যদি সে 8 ঘন্টাই রাখে, 8 ঘন্টার মধ্যে কিন্তু 12 ঘন্টার কাজ আদায় করে নিচ্ছে। আবার অনেক ফ্যাক্টরিতে ফিক্সড টাইমের কথা বলে 12 ঘন্টা ফিক্সড টাইমের কথা বলে সে কিন্তু এখানে 16 ঘন্টার কাজ আদায় করে নিচ্ছে এবং 8 ঘন্টার মজুরিও কিন্তু ফিক্সড টাইমে দিচ্ছে না। তাহলে এখন এইসব বাস্তবতার মধ্য দিয়ে আমরা গার্মেন্টস সেক্টরে দেখলাম যে এখানে এখন শ্রম ঘনত্ব অনেক বাড়িয়ে, অর্থাৎ আগে একটা লাইনে যেখানে 4জন কিউসি ছিল অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর ছিল, এখন সেই জায়গায় এখন 2জন। যেখানে সুপারভাইজার ছিল 6জন, সেখানে এখন 3জন। এই যেখানে ইনচার্জ ছিল 4জন, সেখানে হচ্ছে 2জন। যেখানে অপারেটর ছিল 12জন, সেখানে হচ্ছে এখন 3জন। অর্থাৎ এইভাবে 3জন অপারেটর কিন্তু 12 জনের কাজ শুধু করছে না। 12 জন অপারেটরে একটা লাইনে আগে যে মাল প্রোডাক্ট দিতেন বড় জোর 2 থেকে 3 বান্ডিল, সেখানে কিন্তু এখন একজনকেই সেখানে 12 থেকে 16 বান্ডিল কিন্তু মাল প্রোডাকশনে যেতে হচ্ছে। তাহলে এই শ্রমিকের কাছ থেকে আমরা যদি হিসাবটা করি, তাহলে আগে একজন শ্রমিক যদি আমরা ফর এক্সাম্পল 5,000 টাকা বেতন পাইতেন, তাহলে একজন 6জনের কাজ যেহেতু করছেন, তাহলে তার শ্রমিকের বেতন অন্তত 6জন শ্রমিকের বেতন, অর্থাৎ আমরা যদি হিসাব করি 5জন করে হলে 6জন শ্রমিকের 30,000 টাকার তার বেতন হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম সেই বেতন কিন্তু এখনো তার ওই প্রোডাকশন অনুযায়ী তার বেতন বাড়ছে না। এইটা আমরা এখন বাংলাদেশে যে চাপটা তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে চায়নাকে বলা হচ্ছে চায়নাতে এখন একটা ব্র্যান্ড পণ্য অ্যাক্সেস করার পর্যায়ে তারা চলে যাচ্ছে। আর আমাদের দেশে যেগুলো ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার যে ফ্যাক্টরি আমাদের আছে, অর্থাৎ 3 টায়ারের যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলোতে চায়নারা এখন এই ধরনের মানে কাজ আসলে তারা করতে চায় না। তারা এখন ব্র্যান্ড কোম্পানিগুলোর দিকে, টপ বাংলাদেশ ওয়ার্ল্ডে টপ মোস্ট 500 কোম্পানির মধ্যে 480টা ব্র্যান্ড কোম্পানির কর্পোরেট শাখা আছে চায়নার। সুতরাং এই যে একেবারে মিনিমাম ওয়েজ দিয়ে চায়নাতে এখন যারা কাজ করছে, সেখানে লেবারদের ওয়েজ এখন বাড়তির দিকে, তারা কিন্তু বাড়তি ওয়েজ দিয়ে তারা স্ট্যান্ডার্ড প্রোডাকশনের দিকে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, সেখানে স্ট্যান্ডার্ড ওয়েজ তৈরি হচ্ছে না। একেবারে মিনিমাম ওয়েজ বলতে যেটা শ্রমিকের মিনিমাম লাইফ লিড করার, সেই মিনিমাম লাইফ লিড করার ওয়েজটা কিন্তু আমাদের নেই। সুতরাং এই বাস্তবতায় কিন্তু যে প্রোডাক্টগুলো এখন চায়না করতে চাচ্ছে না, বা তার আশপাশে অন্যান্য দেশগুলো করতে চাচ্ছে না, 80-র দশকে যেটা ইউরোপ আমেরিকায় করতে চায়নি, সেই
প্রোডাকশনটা আমাদের মতো শ্রমগণ অঞ্চলে এসে কম দামে কিন্তু তারা করে নিয়ে যাচ্ছে। তাহলে সুতরাং আমাদের এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, যে কম মজুরি দিয়ে বেশি সময় খাটিয়ে যে তার অতিরিক্ত লাভ করে নেওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি দিন 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 আমাদের দেশে এখানকার গার্মেন্টসের মালিকরা এবং বায়াররা, ব্র্যান্ড কোম্পানিগুলো তারা করে নিচ্ছে। এ থেকে আসলে আমাদের শ্রম শোষণটা দিনকে দিন আমাদের গার্মেন্টস সেক্টরে তীব্র হচ্ছে। আচ্ছা, শাহিনের সাথে আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। এখন আমি শবনম আপার কাছে আসতে চাই। শাহিন ভাই যেখানে ছাড়লেন, উনি বললেন যে আসলে যে শ্রমিক আগে একটা মেশিন চালাইতো সারাদিন শেষে, উনি অবশ্য সোয়েটারের কথা বলছেন, যে দিন শেষে 12 পিস প্রোডাকশন দিত, সেই একই শ্রমিক এখন সে 4টা বা 5টা মেশিন চালাচ্ছেন, প্রোডাকশন দিচ্ছেন 70 পিস 80 পিস, কিন্তু তার মজুরির ক্ষেত্রে গিয়ে দেখা গেল আসলে সেই মজুরির তুলনামূলক ওইভাবে বাড়েনি, বরং সে হিসাব করলে দেখা যাবে আবার কমে গেছে। এই যে প্রোডাকশনের আগের থেকে কয়েক গুণ চাপ বেড়ে যাওয়া, এই প্রোডাকশনের চাপ বেড়ে যাওয়াতে শ্রমিকদের উপর কি ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? শবনম আপা। ধন্যবাদ আমার শ্রম আমার লড়াইয়ের বন্ধুদের সাথে যারা উপস্থিত আলোচক, সহযোদ্ধা, সংগঠক বিন্দু এবং যারা শুনছেন, সকলকে আমাদের সংগঠন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। আপনারা আজকের যে আলোচনা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নতুন নয়, এবং যারা প্রতিদিন কারখানায় কাজ করছেন এবং শ্রমিকদের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রাখছেন, সংগঠক, নেতাকর্মী, আমার থেকে অনেক ভালোভাবে জিনিসটা আপনারা অনেকেই ভালোভাবে জানেন এবং বুঝেন। সর্বশেষ তারপর একটা দুটা পয়েন্টের উপর সাথে আমি বলতে চাই যে এটা আসলে নতুন কিছু না, পুরাতনই। আমাদের যেখানে মালিক পক্ষরা তারা ব্যবসা করতে নামছেন, তারা যতই মুখে মানবিক কথা বলুক না কেন, তারা শুধু বুঝেন আমি 100 কোটি টাকা এখানে খাটাইছি, আমার কি করে 1000 কোটি টাকা বানাতে হবে। এখানে শ্রমিক বাঁচুক মরুক এটা তাদের কাছে দেখার বিষয় নয়, কোনোদিনও তারা দেখেননি, দেখবেন বলে আদৌ মনে হয় না, অন্তত এই ব্যবস্থাপনার মধ্যে। এটা আমরা সবাই জানি। লিঙ্কিং এর ব্যাপারে যেটা আমাদের সোয়েটার ফ্যাক্টরির কথা সুদীপ্ত যা যেটা বলেছেন, এর মানে এর বেশি ছাড়া কম নয়। কারখানার মানে অন্যান্য সেক্টরের জায়গায়ও একই অবস্থা। যেখানে আমি গত পরশুদিন গাজীপুরে এবং গতকালকে সাভার, আশুলিয়া, ইপিজেটেও কথা বলে আসছি। গতকালকে ছিল শুক্রবারটা, সেই শুক্রবারেও আমরা ইপিজেটে আমাদের নির্ধারিত যে বন্ধুরা থাকার কথা ছিল ডিউটির কারণে, আমি 5টা 6টা পর্যন্ত আমরা অপেক্ষা করেও, কারণ ডিউটি থাকার কারণে তারা আমাদের সঙ্গে কথা বলতে পারেননি। এবং ছোট্ট একটা উদাহরণ দিব যে দেখেন যে আমাদের আরেকটা জিনিস আপনারা মনে হয় কম বেশি সবাই জানি, আমাদের বাংলাদেশ সরকারের একটা ঘোষণা আছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের 10% কাজে রাখতে হবে। এটা প্রকারভেদ, কোথাও 10, কোথাও 5, কোথাও 1%। তো আপনারা জানেন যে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের মধ্যে নিচ্ছেন নামমাত্র কিছু বড় বড় গ্রুপগুলিতে। তো তার মধ্যে আমি ফখরুদ্দিন টেক্সটাইল মিলের একটা কথা বলবো যে সেই কারখানায় প্রতিবন্ধী শ্রমিক এক সময় তাদের গত 5 বছর আগে যা ছিলেন এখন তার 3 ভাগের 1 ভাগে চলে আসছে। সেইখানে ওই শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম, ওনারা বলছে যে আমরা সাধারণ শ্রমিকরা যেই পরিমাণ শ্রম দেয়, যেই পরিমাণ পরিশ্রম করে, এখন আর এই যে গত কয়েক বছর থেকে বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে শ্রমিকদের যে ডাবল খাটুনি, যেখানে 100 প্রোডাকশন সেখানে 200, শ্রমিকরা বলতেছে কি করি যে আমরা 200 কাজ করতেছি, বুঝতে পারছিস না। শ্রমিকদের সঙ্গে কথা
বলতে গিয়ে বললাম যে বললো জানি না, আমরা কি নিজেরাই অটোমেশন হয়ে গেছি, কি করে সম্ভব? তারপরে বেতন যেই যতটুকু শ্রমিকদের বেড়েছে টাকার অর্থে, বাজারের কারণে শ্রমিকদের বেতন চলে গেছে অর্ধেকে। বাধ্য হয়ে শ্রমিকরা ওভারটাইমের দিকে ঝুঁকছে। শুক্রবার দিন সারাদিন ওভারটাইম দিবে, যে 8 ঘন্টা ওভারটাইম হবে, সেই লোভে মানে কি করে শ্রমিকদেরকে ছুটির দিনটাও মালিকরা চুরি করতেছে, যে শুক্রবার ছুটির দিন ওভারটাইম করাবে। আপনারা জানেন শাহিন ভাই যেটা বলেছেন যে পরবর্তী 3 দিনের মধ্যে তাকে ছুটি দেওয়া, সেটা তো করছি না, যে শুক্রবার দিন ওভারটাইম করলে 8 ঘন্টা ওভারটাইম পাবে, সেইটার প্রলোভন দেখিয়ে শ্রমিকদেরকে শুক্রবার দিনটাও তারা কাজ করাচ্ছে। মানে ইচ্ছাকৃত যে শ্রমিকরাই ওভারটাইম করতে চায়। এই যে এক ধরনের মালিকদের যে মানসিকতাটা, এর থেকে আমরা দেখতেছি শ্রমিকরা প্রচুর অসুস্থ হয়ে পড়তেছে। যেটা আমি বলছিলাম যে ফখরুদ্দিন শ্রমিকের কথাটা, সেই শ্রমিক বলল যে আমি প্রতিবন্ধী, ও লো ভীষণ রাত কানা, বলছে যে আমি অন্য শ্রমিকদের সমপরিমাণ ডিউটি করি। আমি ওরা যদি সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি করে, আমি 7টা পর্যন্ত ডিউটি করি, 8টা পর্যন্ত করে 8টা পর্যন্ত করি, রাত 9টা 10টা 11টা 12টা এমনকি নাইট ডিউটিও করে দেখায় যে আমি প্রতিবন্ধী হয়েও আমার কাজ করার সক্ষমতা আছে। মেয়েটা শুধুমাত্র বিভিন্ন সময়ে অন্যান্য শ্রমিকদেরকে ছুটির ব্যাপারে, বেতন কাটলে, অন্যায়ভাবে গালিগালাজ করলে, এইটার ব্যাপারে যে প্রতিবাদ ঠিক না, এটার ব্যাপারে সে সুপারিশ করতো যে ওর ছুটিটা লাগবে স্যার, এই সমস্যাটা। শুধুমাত্র ওর এই অপরাধে গত পরশুদিন বুধবার দিন শ্রমিকটাকে বের করে কারখানা থেকে ছাঁটাই করলো 6 বছর কাজ করার পরে। ওই শ্রমিকের পরিবারের আরো 2জন প্রতিবন্ধী ব্যক্তি। হ্যাঁ, আমরা এই উত্তরটা আমরা নিতে চাই। শাহ আলম আছেন সাভার থেকে যুক্ত, শাহ আলমের কাছ থেকে, যে হ্যাঁ এই যে প্রোডাকশনের চাপ, এই প্রোডাকশনের চাপ আমরা দেখি যখন একটা শ্রমিকের চাকরির বয়স বেশি হয়ে যায়, বিশেষ করে তার এমনিতে শারীরিক সক্ষমতা কমে যায়, 30 32 বা 35 বছর হয়ে যায়, তখন আসলে এই যে প্রোডাকশনের চাপ এটা সে সহ্য করতে পারেন না, ওইটা সে তাল মিলাতে পারেন না, এবং না পারলেই তখন তাকে আপনার থেকে বের করে দেওয়া হয়। সাধারণত যদি আলোচনা করি এই যে প্রোডাকশনের চাপ, এই প্রোডাকশনের চাপের কারণে আসলে শ্রমিকদের বর্তমান অবস্থা কি, আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ মিনিটের জন্য দীর্ঘ আলোচনা আসলে প্রশ্ন পারিনি। এটা হচ্ছে ভয়াবহ অবস্থা। তার শারীরিক ক্ষমতা, সেই মেশিনের ক্ষমতা গ্রামে সঠিকভাবে মান নির্ণয় করা হয় না। আর আপনার ওখানে নেটের মারাত্মক সমস্যা করতেছে, কথাগুলি ক্লিয়ার আসে না, ভেঙে আসতেছে। আচ্ছা শালম ভাই, আমরা চেষ্টা করব আবারও আপনার কাছে ফেরার। আপনি এর মধ্যে যদি আপনার ওখানে মানে বিকল্প অন্য কোনো মোবাইলের মাধ্যমে যুক্ত হইতে পারেন যেখানে নেট কালেকশনটা ভালো আছে, তাহলে ভালো হবে। আপনার কথাগুলো আসলে শোনা দরকার, দর্শকরা যাতে ভালোভাবে বুঝতে পারেন। আপনি একটু বিকল্প চেষ্টা করুন। আমরা শুধু একটু আইনদের কাছে আসতে চাই। একদম দর্শক প্রশ্ন করছেন যে আসলে মালিক তার মুনাফার জন্য সে আসলে যা তাই করবে, তাই পদক্ষেপ নেবে, কিন্তু এক্ষেত্রে আসলে শ্রমিক সংগঠন হিসেবে আপনারা যেহেতু শ্রমিকদের প্রতিনিধিত্ব করতেছেন, আপনার সেই শ্রমিক প্রতিনিধি হিসেবে শ্রমিকদের এই প্রোডাকশনের যে জ্বালা যন্ত্রণা, যে বঞ্চনা, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে পথটা কি, আপনারা কি ভাবছেন? আমি তো বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন। আচ্ছা, ধন্যবাদ। যিনি প্রশ্নটা করছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে বিশেষ করে আরএমজি সেক্টরে আমরা যখন ট্রেড ইউনিয়ন করি আমাদের নিশ্চয়ই একটা দায়িত্ব আছে। তবে আমরা এখানে সাধারণভাবে ট্রেড ইউনিয়ন তো একটা রাষ্ট্রীয় স্বীকৃত একটা বিষয়। রাষ্ট্র আমাকে একটা রাইটস দেয়, অর্থাৎ তার সংবিধান এবং এই রিলেটেড শ্রম আইন রিলেটেড বিষয়ে আমাকে একটা অ্যাক্সেস বা অধিকার দেয় যে এই বিষয়গুলোকে নিয়ে অর্থাৎ এই আইনের মধ্যে রেস্ট্রিক্টেড ওয়ে থেকে
তার অধিকারগুলো সম্পর্কে সচেতন হওয়া, অর্থাৎ আইন স্বীকৃত যেসব অধিকারগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়ার একটা দিক থাকে। আরেকটা দিক হচ্ছে তার একটা শ্রেণীগত কিছু অধিকার থাকে, যেমন রাষ্ট্র ততটুকু অধিকার দেয় যেটা হচ্ছে রাষ্ট্রের শ্রেণী চরিত্রের উপর নির্ভর, অর্থাৎ আমাদের দেশে রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্র থেকে আমরা মনে করি যে এটা আসলে রাষ্ট্র হচ্ছে মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে, সুতরাং রাষ্ট্রীয় যে আইন, সেই আইন হচ্ছে মালিক শ্রেণীর স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের তার শ্রেণীগত স্বার্থটাকে রক্ষা করা। শ্রেণীগত স্বার্থটাকে রক্ষা করা হচ্ছে তার মূল কথা হচ্ছে তার শোষণ থেকে মুক্তি, এবং শোষণ থেকে মুক্তির জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে শ্রেণী সচেতন করা। শ্রেণী সচেতন করার প্রেক্ষিতে আমরা প্রথম দিক দিয়ে শ্রমিকদের প্রতিদিনকার যেসব সমস্যা, ট্রেনিংগত সমস্যা, চাকরিগত সমস্যা, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা ঠিক, যিনি প্রশ্ন করেছেন তিনিও নিশ্চিত একমত হবে, আমাদের সাথে একমত হবেন যে প্রয়োজন আসলে শ্রমিকদেরকে সংগঠিত করার যে দৃশ্যমান যে কাজ বা দৃশ্যমান যে অগ্রগতি দেখানো দরকার, প্র্যাকটিক্যালি গার্মেন্টস সেক্টরে কিন্তু আমরা সেই পরিমাণে পারছি না। এটার কিছুটা দিক আমাদের দুর্বলতা আছে, আমাদের যারা ট্রেড ইউনিয়ন করছি আমাদের দুর্বলতা আছে। আর একটা বাস্তবিক দিক আছে, সেটা হচ্ছে এই গার্মেন্টস সেক্টরে ইনভেস্টমেন্টটা হচ্ছে বাইরের ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ফিনান্স ক্যাপিটাল লগ্নি পুঁজি বলছি। তো সুতরাং আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে যারা ট্রেড ইউনিয়ন করছে, সেই ট্রেড ইউনিয়নগুলোর ক্ষেত্রে কিন্তু এই যারা ইনভেস্টর অর্থাৎ লগ্নি পুঁজির যে মালিকরা, তাদের একটা সরাসরি তত্ত্বাবধান আছে। সুতরাং এখানে ট্রেড ইউনিয়ন করাটা খুব স্মুথ বিষয় না, সেখানে বিভিন্ন ধরনের বাইরের পুঁজির তত্ত্বাবধানে এখানে কিছু তার দালাল সংগঠনগুলো আছে, এখানকার মালিকদের নিজস্ব পৃষ্ঠপোষকতায় দালাল সংগঠন আছে, এবং তার মধ্যে থেকে এখানকার যারা প্রকৃতপক্ষে শ্রমিকদের দাবি অধিকার এবং শোষণ মুক্তির পক্ষে সংগঠন করতে চায়, তাদেরও এখানে অংশগ্রহণ আছে। সুতরাং এই বিষয়গুলোকে মোকাবেলা করে এখানে অংশগ্রহণ আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি, যদিও সেই চেষ্টাটা খুব দৃশ্যমান হচ্ছে যে তা না, তবে আমরা মনে করি যে শ্রমিকদের সামনে যে ভবিষ্যৎ, তার উপরে আরো যে নির্যাতনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটা বাইরের শ্রমিক ট্রেড ইউনিয়নের নামে যেসব সুবিধা প্রবণতা বা বাইরের ইনভেস্টরদের কর্তৃক যে ধরনের অপতৎপরতা আছে, সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে। মালিকদেরও যে অপতৎপরতা, ট্রেড ইউনিয়নগুলোকে তাদের পকেটবন্দি করে রাখার, সেই সমস্ত দিকগুলো উন্মোচিত হয়ে যাবে। এই সমস্ত দিকগুলো যখন উন্মোচিত হবে, শ্রমিকদের কাছে তখন দৃশ্যমান হবে প্রকৃতপক্ষে শ্রমিকদের কাছে ইউনিয়ন এবং সংগঠনগুলো আসলে কোনটা। আমরা সেই জায়গা থেকে শ্রমিকদের সাথে থাকা, বসার পাশে থাকা, এইটাই হচ্ছে এখন মূল। আচ্ছা, শ্রমিকদের হ্যাঁ সাথে শাহিন ভাই, আবারও আপনার কাছে আসবো এখন। হ্যাঁ, আপনার ওই প্রশ্ন ধরে শাহিন ভাই প্রশ্ন ধরাই আমরা নারায়ণগঞ্জের শাহিন ভাইয়ের কাছে যেতে চাই। দৃশ্যমান আন্দোলন শ্রমিকদের চোখে পড়ে না, যার কারণে আসলে শ্রমিকরা এখন আস্থা রাখতে পারতেছে না প্রকৃতপক্ষে মাঠের আন্দোলনকারী বা শ্রমিকদের অধিকার আদায়ের প্রকৃত শক্তি কারা। আপনি শাহিন ভাই, আপনি কি মনে করেন কেন সেই দৃশ্যমান আন্দোলন গড়ে উঠতেছে না? শাহিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শাহিন ভাই মিউট করা। আচ্ছা, দৃশ্যমান আন্দোলনের প্রতিবন্ধকতা কোথায়? ছিলাম আর কি, যে আমাদের দেশে অনেকগুলো শ্রমিক সংগঠন কিন্তু আছে, থাকার পরেও আমরা কিন্তু দৃশ্যমান কোনো আন্দোলন গড়ে তুলতে পারতেছি না। তার কারণটা হচ্ছে যে এই যে সুদীপ্তদা যে কথাগুলি বললেন, যে আমাদের অনেক সংগঠন আছে যে নানাভাবে মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে তারা হচ্ছে শ্রমিক আন্দোলনটাকে বিপথে পরিচালিত করে থাকেন এবং প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। আর হচ্ছে যে সংগঠনের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা জানি যে আমাদের এখানে বোধ প্রায় 100টির মতো সংগঠন আছে, যদিও হাতে গোনা হয়তো কিছু সংগঠন, এরকম হয়তো 8-10টা সংগঠন আমরা কাউন্ট করতে পারবো, যারা হচ্ছে যে সত্যিকার অর্থে দায়িত্বশীল ভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের স্বার্থ সুযোগ সুবিধা আদায় করার জন্য দায়িত্ব নিয়ে আন্দোলন সংগ্রাম করে এবং করে থাকেন। তো সেই ক্ষেত্রে আর অধিকাংশ সংগঠন গুলাই হচ্ছে যে নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে শ্রমিক আন্দোলনকে বিপথে পরিচালিত করে এবং তারা তাদের স্বার্থ হাসিল করে থাকে, ফলে হচ্ছে যে এক ধরনের বাধা তৈরি হয়। আরেকটা ব্যাপার হলো যে আপনার যে আমাদের যে এই পোশাক শিল্পের যে শ্রমিকদের মধ্যে এখনো আমরা যে সচেতনতা আমরা গড়ে তুলতে পারি না, বিদায় শ্রমিকদেরকে আমরা সংগঠিত করতে পারি না। আর যে ক্ষুদ্র অংশটা সচেতন হইতে বা সাহসী একটা ক্ষুদ্র অংশ, সেটা হচ্ছে বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে যাওয়ার কারণে
আমাদের শক্তিটা আরো খন্ড খন্ড হয়ে দুর্বল হয়ে যাচ্ছে। ফলে হচ্ছে যে আমরা এই যে নানা ভাবে নানা জায়গায় কথা হচ্ছে, কিন্তু যে ঐক্য তৈরি করা, এই যে সংগঠনের ঐক্য গড়ে তোলাটা খুবই কষ্টের ব্যাপার, খুবই কঠিন বিষয়। কেননা এক একটা সংগঠন এক একটা নীতি আদর্শের মধ্য দিয়ে হচ্ছে তারা কাজগুলি করে থাকে। তো এখানে যেহেতু আমরা মনে করি যে 5টা 10টা বা 12টা বা অতিরিক্ত হলে 15টা সংগঠন আমরা যদি মনে করি যে সত্যিকার হচ্ছে একটা আদর্শিক জায়গা থেকে তারা লড়াই করে শ্রমিকদের প্রতি দায়িত্বশীল আচরণ করে, এরকম ভাবে আমরা যদি 15টা সংগঠন একলগে হইতে পারি, কিন্তু 100 সংগঠন তো একলগে মুভ করা সম্ভব না। কারণ যারা মালিকদের কাছে সুবিধা নিয়ে শ্রমিকদের ক্ষতি করে তাদের সাথে তো ওই ই হতো আমরা শাহিন ভাই, হ্যাঁ আমরা যদি দেখি শাহিন ভাই, আমরা যদি স্টার ক্যাপের আন্দোলনটা দেখি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি সংগঠন সেই আন্দোলন সংহতি জানিয়েছেন, তারা রাজপথে দাঁড়িয়েছেন এই শ্রমিকদের পাশে। এই যে নতুন সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে সংগঠনগুলি কথা বলতেছি, এখানে ডান বাম বা এনজিও নানান সেক্টর সংগঠনগুলি এখানে সম্পৃক্ত হয়েছে। এটা কি আপনারা সম্ভাবনা মনে করেন না শাহিন ভাই? আমরা স্টাইল ক্রাফটের আন্দোলনটা যদি দেখি, সেখানে হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি মমিন ভাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, সরি, একবার বলেন। আচ্ছা, আমরা স্টার আপনাদের সংগঠনের নেতৃত্বে স্টার ক্যাপের আন্দোলনটা চলমান আছে, সেই আন্দোলনে যদি আমরা ওইদিকে তাকাই, এখানে অনেকগুলি সংগঠন সংহতি জানিয়েছেন, তারা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, রাজপথের আন্দোলনে তারা দাঁড়িয়েছেন, তারা আছেন। এটাকে কি আমরা সম্ভাবনাময় দেখি না? আপনি কি শুনতে পাচ্ছেন শাহিন ভাই? আচ্ছা, শাহিন ভাই ওখানে মনে হয় নেটের সমস্যা। আমরা আবারও শাহ আলমের কাছে যেতে চাই। শাহ আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার মিউট করা আছে, আনমিউট করতে হবে। দুঃখিত মমিন ভাই, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা শাহিন ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। এখন শাহ আলম, জনাব শাহ আলমের কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা আসলে নতুন একটা অবস্থা যারা দেখতেছি, আমরা স্টার ক্রাফট, যে স্টার ক্রাফটের আন্দোলনে এখানে অনেকগুলি সংগঠন একসাথে হয়েছে। আমরা যতটুকু জানি প্রায় 35টার মতো সংগঠন এখানে একসাথে আন্দোলনটা করতেছে। প্রধান নেতৃত্বে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র থাকলেও তার সাথে অনেকগুলি সংগঠন সম্পৃক্ত আছেন আন্দোলনটা জোরদার করা এবং শ্রমিকদের অধিকারটা আসলে যাতে আদায় করা যায়। এই যে অনেকগুলি সংগঠন একসাথে দাঁড়িয়েছেন, এটাকে কি আমরা নতুন সম্ভাবনা দেখতেছি কিনা? শেষ লাইনটা আবার বলবেন, শেষ লাইনটা। হ্যাঁ, এখানে অবশ্যই এই বোধ মহিন ভাই, ওনার মনে হয় একটু বেশি সমস্যা হচ্ছে নেটের। হ্যাঁ, নেটের অনেক সমস্যা। আচ্ছা শাহ আলম, আপনি যদি বিকল্প কোনো মোবাইল থাকে বা যেখানে নেট ভালো আছে সেখান থেকে সম্পৃক্ত হইতে পারলে ভালো হয়। আপনার কথা আমরা কোনোভাবেই শুনতে পাচ্ছি না, খুবই মানে ভেঙে ভেঙে আসতেছে, কোনো শব্দই বোঝা যাচ্ছে না। তা আমরা একই প্রশ্ন নিয়ে শবনম হাফিজ আপনার কাছে যেতে চাই। এই যে স্টাইল ক্রাফটের আন্দোলন, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? এখানে অনেকগুলি সংগঠন একসাথে দাঁড়িয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে এক কথায় বলবো, এইটা একটা, আমরা দীর্ঘদিন সকল সংগঠক এবং বিশেষ করে শ্রমিকরাও চাচ্ছে যাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার। এটা একটা খুবই ভালো দিক যে শ্রমিকদের
ইস্যু ভিত্তিক আন্দোলনে শ্রমিকদের দাবির পক্ষে যত বেশি সংগঠন এসে দাঁড়াবে, এবং এটা একটা অবশ্যই পজিটিভ ভাবে সামনে আসতেছে। এইরকম যদি শ্রমিকদের ইস্যুকে কেন্দ্র করে, শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে যত বেশি সংগঠকরে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে নিয়ে আসা যাবে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কারা শ্রমিকদের পক্ষে কাজ করছে, কারা বিপক্ষে কাজ করছে সেটাই পরিষ্কার হবে। শ্রমিকরাও তখন কে তার বন্ধু, কে বন্ধু বেশি শত্রু সেটা বুঝতে পারবে। পাশাপাশি আপনাদেরকে আমি আরো একটা সম্ভাবনা বলছি, খুব শীঘ্রই হয়তো সামনে আসবে। আপনারা জানেন তাজরিন সহ এ যাবৎকালে যতগুলি গার্মেন্টস সেক্টরের মধ্যে দুর্ঘটনায় পড়েছে, শ্রমিকদেরকে নামমাত্র কোন রকম সহায়তা দেওয়ার পরে বেশিরভাগ শ্রমিকরাই হারিয়ে গেছে। তার মধ্যে তাজরিন এবং রানা প্লাজার শ্রমিকরা এখন পর্যন্ত তারা নিয়মিত তাদের পুনর্বাসনের দাবি, ক্ষতিপূরণের দাবি, দীর্ঘমেয়াদী চিকিৎসা সহ এবং তাদের এই যে দুরবস্থার জন্য যারা দায়ী তাদের বিচারের যেটা সেটার ব্যাপারে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। গত বছর আপনারা জানেন তাজরিনের শ্রমিকরা প্রায় 3 মাসের অধিক প্রেস ক্লাবের সামনে ছিল। তারা এখন সরকার তাদেরকে তুলে দেওয়া হয়েছিল 7 ডিসেম্বরে। আমি এক কথায় বলে আসতেছি যে সেইখানকার তাজরিনের শ্রমিকদের সঙ্গে গত সপ্তাহে আমাদের কথা হয়েছে, তারা আবারও, এবং সেই ক্ষেত্রে তারা সমস্ত শ্রমিক নেতৃবৃন্দের কাছে চিঠি দিবেন যে পুনর্বাসনের দাবি, ক্ষতিপূরণের দাবি এবং তাদের যে দীর্ঘমেয়াদী চিকিৎসার এই দাবিতেও তারা সমস্ত শ্রমিক সংগঠন, যে সমস্ত জায়গায় যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত আছেন, শুধু গার্মেন্টসেরই নয়, অপর সেক্টরের মধ্যেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলকে আহ্বান করেই তারা আবার আগামীতে সামনে আন্দোলনে যাবেন। এবং সেই আন্দোলনের নেতৃত্ব শ্রমিকদের যেটা দাবি যে সেই আন্দোলনের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দিবে, আমরা শ্রমিক সংগঠন নেতারা তাদের পাশে থাকবো। এটা একটা খুবই একটা সম্ভাবনার রাস্তা আমি দেখছি। আশাহত হলাম আমি। পাশাপাশি আমি একটু বলে রাখছি যে আপনারা জানেন আমাদের এখানে কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং বিশেষ করে করোনাকে কেন্দ্র করে মালিকরা এবং বিজিএমই ঘোষণা দিয়েছিল, সরকারের কাছে তারা ওয়াদা করেছিল, তারা যে বিভিন্ন প্রণোদনা নিয়েছিল যে আমরা শ্রমিক ছাঁটাই করব না, এই অর্থে, এই কথা দিয়ে আপনারা জানেন বিভিন্ন জায়গায় শ্রমিক ছাঁটাই চলছে। অলরেডি মাঠে একটা আন্দোলন আছে বিজিএমইর সামনে এবং আগামী রোববারে শ্রমিকরা আসবে। সেইখানে কমপ্লায়েন্স ফ্যাক্টরি গুলি হাতে গোনা 2-1টা বাদে বেশিরভাগই তারা কিন্তু এগুলি মানছেন না। আমি যেটা বললাম যে ফখরুদ্দিন টেক্সটাইলে, সেখানে নিয়ম তারা অলরেডি প্রায় 350-400 শ্রমিককে ছাঁটাই করা হয়ে গেছে এবং এখনো করছে। তো আমার মনে হয় যে আজকের যে আমাদের যে ইস্যুটা, যে অতিরিক্ত কাজের চাপে যে শ্রমিকদের যে জীবন নাজেহাল, আমার মনে হয় এই ইস্যুটাকেও সামনে এনে সমস্ত শ্রমিক সংগঠক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এইটাকে নিয়ে বড় আকারে কথা বলে, এবং এইটা নিয়ে আমার মনে হয় যে সামনে এখন কথা বলার এখন সুযোগ আসছে অপরাপর আলোচনার মধ্য দিয়ে। আমার সামনে আজকে যে 4 জন নেতা আসছেন, প্রত্যেকেই মাঠ পর্যায়ে লড়াই সংগ্রাম করা মানুষ, প্রত্যেকেই আশা করি যার যার সংগঠন এবং জোটে আমরা যদি আলোচনা করি এই ইস্যুটাকে আমরা আগামীতে সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা আবারও শাহ আলম সাহেবের কাছে আসতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন জনাব শাহ আলম? হ্যাঁ, আপনার মিউট করা আছে, আনমিউট করতে হবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে আপনি শুনতে পাচ্ছেন? যে কথা বললেন অতিরিক্ত প্রোডাকশনের চাপ, এর মধ্যে আবার যুক্ত হয়েছে অতিরিক্ত শ্রম ঘন্টা, তারপরে যুক্ত হয়েছে ঠিকাদার। আমরা আসলে শ্রমিক সংগঠনগুলি দীর্ঘদিন যাবত দাবি করতেছি এই শ্রমিকদের আসলে টিকা দেওয়া দরকার, টিকা দেওয়াতে আনা দরকার।
কিন্তু আমরা সর্বশেষ দেখলাম গাজীপুরের তুষুকা গার্মেন্টস থেকে সেই টিকা প্রদান শুরু করা হলো। কিন্তু এই টিকা দেওয়ার পরে আমরা শ্রমিকদের মধ্যে অসুস্থতাও দেখলাম, বেশ অনেক শ্রমিকদের অসুস্থ হলো। এই যে শ্রমিকদের একদিকে অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত শ্রমঘণ্টা, তার মধ্যে আবার এই যে টিকা প্রদান, এই সবকিছু মিলায় ওই শ্রমিকের আসলে তার কতটুকু শারীরিক সক্ষমতা আছে যে এতটুকু কাজের চাপের মধ্যে, অতিরিক্ত প্রোডাকশনের চাপ, অতিরিক্ত শ্রমঘণ্টার মধ্যে আবার এই টিকার যে ব্যথা, টিকার যে যন্ত্রণা, সেটা সহ্য করার মতো সক্ষমতা আসলে তার কতটুকু আছে? ধন্যবাদ। আসলে এত প্রচুর কাজের চাপ এবং হচ্ছে তাদের প্রচন্ড কাজের চাপের ভিতরে এবং অতিরিক্ত কর্মঘণ্টা, যেখানে প্রত্যেক দিন শ্রমিকদের 13 থেকে 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, এমন বাস্তবতার ভিতরে আপনি হচ্ছে করোনার মতো একটা মহামারীর ভ্যাকসিন শরীরে দিয়ে আপনি ভ্যাকসিন দিবেন হচ্ছে, এবং হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন। এই সময় ভ্যাকসিন প্রদান করে তাকে আবার সাথে সাথেই কর্মস্থলে ফেরত পাঠানো, এটা আসলে কোনোভাবেই হচ্ছে শরীরের শ্রমিকের শারীরিক ভাবে গ্রহণ করার সক্ষমতা থাকে না। কারণ আপনারা দেখবেন শ্রমিকরা প্রতিদিন দীর্ঘ সময় হচ্ছে 15 ঘন্টা পরে শ্রমিক এমনিই হচ্ছে গার্মেন্টস ডিপার্টমেন্ট ভাবে হচ্ছে দুর্বল হয়ে যায়, সে অপুষ্টিতে ভুগে, পুষ্টিহীনতায় ভুগে। এই অবস্থায় যখন আপনি ভ্যাকসিন দিবেন, তাকে কম করে হলো 3 দিনের ছুটি দরকার, অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তো এটাই হয়েছে। আর আপনার হচ্ছে অতিরিক্ত কাজ, এটা শুধু অতিরিক্ত কাজ না, অতিরিক্ত কর্মঘণ্টার সাথে অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত প্রোডাকশনের চাপ, এই দুটা যখন একসাথে চলমান থাকে, তখন শ্রমিক এমনি মানসিকভাবে হচ্ছে অক্ষম হয়ে পড়ে। তার ভিতরে প্রতি মুহূর্তে তার চাকরি হারানোর ভয় তার ভিতরে কাজ করে, যে অতিরিক্ত কাজ করা। শালমের ওখানে এখনো নেটের সমস্যা। অতিরিক্ত আবার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, আমরা একই প্রশ্ন নিয়ে সুদীপ্ত শাহিনদার কাছে আসতে চাই। শাহিন ভাই, আপনিও জানেন আপনার অঞ্চলেও ওখানে একটা গার্মেন্টস আসলে টিকে দেওয়া হয়, তারপর অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থকে কেন্দ্র করে গার্মেন্টস মালিকরা এক ধরনের বক্তব্য দিলেন, ডাক্তাররা এক ধরনের বক্তব্য দিলেন। ডাক্তাররা বললেন যে এটা একটা মানসিক সমস্যা, একজন অসুস্থ হলে দেখা থেকে আরো 10 জন অসুস্থ হচ্ছে। এটা আসলে আপনি একজন সংগঠক হিসেবে এটাকে কিভাবে দেখেন? আসলে শ্রমিকরা কি আসলে মানসিক সমস্যা, নাকি এখানে অন্য কোনো সমস্যা? দেখেন, এটা আসলে উদ্যোগ নেওয়ার সমস্যা। আমি সরাসরি এটার সাথে একটু যুক্ত ছিলাম, যেহেতু এখানকার ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটিতে আমি আছি। তো প্রথমে যখন গার্মেন্টসের ঈদের পরপরই ছুটি দেওয়ার প্রশ্নটা আসলো, তারপর পরদিনেই আমি আমাদের এখানকার জেলা প্রশাসক মহোদয়কে আমি ফোন দিয়েছিলাম। আমি নিজে এখানকার কলকারখানা অধিদপ্তরের ডিআইজিকে, জেলা প্রশাসক মহোদয়কে ফোন দিলাম। তো প্রথমত জেলা প্রশাসক মহোদয় আমাকে ধন্যবাদ জানাইলেন যে আপনি একটা ভালো বিষয় বলছেন। আজকে আমাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমাদের মিটিং আছে, সেখানে সিভিল সার্জন থাকবেন। আপনি বিকালের দিকে বা কালকে সিভিল সার্জন মহোদয়ের কাছে আপনি জেনে নিন আমরা গার্মেন্টসের শ্রমিকদের টিকাদের বিষয়টা আমরা কিভাবে করি। আমি ঠিক ওনার কথা মতো তাদের মিটিংয়ের শেষে আমি সিভিল সার্জন মহোদয়কে জিজ্ঞেস করলাম, তারা আসলে যে প্র্যাকটিক্যালি যে বিষয়টা, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। তাহলে বুঝলাম যে এটা আসলে
যেহেতু এখানে বিভাগীয় কমিশনার বা এখানকার সিভিল সার্জন, জেলা প্রশাসক ওনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই, তার মানে হচ্ছে আসলে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখানে ছিল না। আমরা এখানে দেখলাম পরবর্তীতে কলকারখানা অধিদপ্তর থেকে টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের একটা প্রোগ্রাম তারা চালু করলেন। আমাকে বললেন যে আপনারা শ্রমিকদেরকে আপনি বলেন যে তারা যেন রেজিস্ট্রেশনটা আমাদের এখানে এসে করে। তারপরে একটু রসিকতা করেই বলতেছিলাম যে আসলে রেজিস্ট্রেশন করবে, টিকা কয়টা আসলে তারা পাবে। প্র্যাকটিক্যালি আমরা দেখলাম এখনো কলেজ ইউনিভার্সিটি গুলো কিন্তু বন্ধ। আগামী 12 তারিখে বলা হচ্ছে যে স্কুল কলেজ খুলবে, ইউনিভার্সিটি অক্টোবরের দিকে গিয়ে খুলবে, কিন্তু এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো টিকা নিশ্চিত করে নাই, বা যেখানে যেখানে সার্ভিস অন্যান্য সেক্টরগুলো আছে সেখানেও নিশ্চিত করে নাই। সেখানে গার্মেন্টস শ্রমিকদেরকে তো সরকার এমনিতেই প্রায়োরিটির জায়গাতে রেখে নাই। তো সুতরাং আমাদের মোট যে জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার মধ্যে 4-5% বেশি এখনো পর্যন্ত টিকা প্রদান করা হয়নি। অথচ আমরা দেখলাম যে করোনার সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়টাতে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের এখানকার মহামারীর সময়ের উপকরণ যেগুলো তৈরি করে দেওয়া, মাস্ক তৈরি করা, অ্যাপ্রন তৈরি করার, এই সমস্ত কাজগুলো কিন্তু গার্মেন্টস শ্রমিকরা করে গিয়েছে। আমরা ব্যাংকের কর্মীদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি ভাতা দেখলাম, আমরা প্রশাসন, অন্যান্য সার্ভিস খাতের কর্মীদের কিন্তু ঝুঁকি ভাতার কথা বলা হলো, কিন্তু এই করোনা মহামারীর সময়ে এই রপ্তানিমুখী শিল্পের যারা শ্রমিক ছিলেন তাদেরকে কিন্তু আসলে দায় দায়িত্ব সরকার, রাষ্ট্র বা মালিক, বা আমাদের এখানে গার্মেন্টসের ক্ষেত্রে বাইরের যারা বায়ার থাকে বা ব্র্যান্ড কোম্পানির মালিক যারা থাকে, যারা এখান থেকে পণ্য কিনে নিয়ে যান, তারা কেউই কিন্তু গার্মেন্টস শ্রমিকদের দায়িত্ব নেয়নি। তারা গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নেয়নি, তার করোনা আক্রান্ত হইলে তার কি দায় দায়িত্ব সেই দায়িত্ব নেয়নি। এমনকি এখন আমরা যেটা দেখছি, কারণ শ্রমিকরা অহরহ করোনা আক্রান্ত হচ্ছেন, করোনা আক্রান্ত হইলে তাকে যে মিনিমাম যে ছুটিটা, সেই ছুটিটাও তাদেরকে প্রদান করা হয়নি, বরঞ্চ বেশি আক্রান্ত হইলে সেই শ্রমিকরে মানে বিনা বেতনে, সবেতনে না, বিনা বেতনে তাকে ছুটি দিয়ে দিচ্ছে, এবং করোনা পরে সে যখন আবার যাচ্ছে ফ্যাক্টরিতে তার চাকরি অনেকাংশে থাকছে না। এই ধরনের একটা নির্মম পরিস্থিতি কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে থাকছে, এবং এই উপলক্ষটাকে কেন্দ্র করে, করোনা আক্রান্ত হওয়াটাকে কেন্দ্র করে অনেক শ্রমিক আবার নতুন করে চাকরিচ্যুতিতে পড়ছেন। তো সুতরাং এই ধরনের একটি অবস্থা যেখানে রাষ্ট্র শ্রমিকদের নিয়ে কোনো তার পরিকল্পনা নেই। একটা উৎপাদনমুখী খাত, যে উৎপাদনমুখী খাতে আমাদের বড় গার্মেন্টস সেক্টরের বড় অংশটা কর্মীরা যারা হচ্ছে বয়সে তরুণ, এবং যাদের মানে শ্রম দেওয়ার ক্ষেত্রে একটা উপযুক্ত সময় এবং দক্ষ মানে শ্রমিক হিসেবে, কর্মী হিসেবে, যারা আমাদের দেশে শুধু আরএমজি সেক্টর না, গোটা আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে, তাদেরকে কিন্তু আজকে এরকম একটি মানে অনিশ্চয়তার মধ্যে, তাদেরকে একটি ঝুঁকির মধ্য দিয়ে কাজ করে তাদের জীবনের অনিরাপত্তার মধ্যে ফেলে রেখেছে আমাদের মালিক এবং সরকার। সুতরাং এই অবস্থাটার মধ্য দিয়ে আমরা উদ্বিগ্ন, কিন্তু আমরা এই উদ্বিগ্নতাটা তখনই আমরা আমাদের মেসেজটা আমরা আসলে জানান দিতে পারবো যখন আমরা আমাদের সংগঠন, সংগ্রাম এবং আমাদের শ্রমিক ভাই বোনদেরকে যখন এই সচেতনতার মধ্যে দিয়ে নিয়ে আসবো। একদিক দিয়ে তাদেরকে যেমন মজুরি দিয়ে অন্যান্য সুবিধা বঞ্চিত করে রাখছে, আরেক দিক দিয়ে তাদেরকে এই করোনা মহামারীর সময়ে একটা জীবন ঝুঁকিতে ফেলে দিয়ে রাখছে। এইভাবে আমাদের শ্রমিকরা জীবন অনিশ্চয়তার মধ্যে, আশঙ্কার মধ্যে তারা আজকে চাকরি করে যাচ্ছেন। এইরকম পরিস্থিতি আসলে দিনকে দিন শোষণ, নির্যাতন তীব্র হচ্ছে। সেখান থেকে আসলে আমাদেরকে মুক্তির জন্য যে কথাটা আপনারা বলেছিলেন একটু আগে, আমাদের অন্যান্য আলোচকদের কাছে যে প্রশ্নটা আপনি মমিন ভাই নিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে শ্রমিকরা তাহলে মুক্তির উপায়টা কি, এর শেষ কোথায়, যে বিষয়বস্তু কেন্দ্রিক আজকে আমাদের আলোচনা, শেষটা হচ্ছে আসলে আমরা শিল্প বিপ্লব থেকে শুরু করে এই যাবৎকালে শ্রমিক শ্রেণীর লড়াই সংগ্রামের যে ইতিহাস আমরা দেখি, সেই ইতিহাস হচ্ছে খুব নির্মম। এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়েই শ্রমিকরা নির্যাতিত হতে হতেই এখান থেকে শ্রমিকদের কাছে কিন্তু শিক্ষা তৈরি হয়, তারা সংগঠনে আগ্রহী হয়, তারা সংগ্রাম গড়ে তোলে। সুতরাং শ্রমিকদের উপর নির্যাতন সামনে যে পরিমাণে তীব্র হচ্ছে, সামনে মহামন্দা, মহাসংকটের মধ্য দিয়ে বিশ্বব্যাপী শ্রমিকদের মধ্যে একদিক দিয়ে যেমন বেকারত্বের চ্যালেঞ্জ তৈরি হবে, আরেক দিক দিয়ে বেকারত্বের প্রেক্ষিতে শ্রমিকদের মধ্যে একদিক দিয়ে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, সেই শ্রমিকদের মধ্যে অর্ধাহার, অনাহার, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে শ্রমিকরা শুধু না, পৃথিবীর গোটা জনগণই হচ্ছে
আজকে এই ব্যবস্থার বিরুদ্ধে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থাৎ মুনাফা কেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে তারা ছুটতে হবে। সুতরাং এইটা হচ্ছে এই কঠিন সময়ের মধ্যে, এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে এটা হচ্ছে একটা আশার কথা, এটা হচ্ছে একটা শ্রমিকদের সামনে সম্ভাবনার কথা। সুতরাং শ্রমিক শ্রেণীর শেষ কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই শোষণমূলক ব্যবস্থাটার অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণী তার নিজস্ব, তার রাষ্ট্র ব্যবস্থা, তার শ্রেণীর নেতৃত্বে তার নতুন করে অর্থনৈতিক ব্যবস্থা সাজাতে না পারবে, ততদিন পর্যন্ত আসলে শ্রমিকদের এই ধরনের ভয়াবহ নির্মমতা, বর্বরতা তৈরি হলো, শ্রমিকদের উপর নির্যাতন চালু হলো, শ্রমিকদের মুক্তি নেই। শ্রমিকদের মুক্তির শেষ কথা হচ্ছে শ্রমিক শ্রেণীর উপরে যে শোষণ নির্যাতন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চালিয়ে রাখছে, তার অবসান, অর্থাৎ শোষণের অবসান। শোষণের অবসান মানে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে লড়াই সংগ্রাম এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। এটাই হচ্ছে শেষ কথা। ধন্যবাদ তোফাজ্জল ভাই। ধন্যবাদ তোফাজ্জল ভাই। আমরা আবারও শাহিনের কাছে যেতে চাই, যেখানে তোফাজ্জল ভাই বলছিলেন যে মালিক আসলে তার পুঁজির স্বার্থে আসলে জীবনে শ্রমিকের জীবন অনিরাপত্তায় ফেলে রেখেছে, কিন্তু আপনারা শ্রমিক সংগঠক হিসাবে শ্রমিকদের জীবনের নিরাপত্তার জন্য আপনাদের আসলে পরিকল্পনা কি? এই যে অতিরিক্ত কাজের চাপ, এবং এই অতিরিক্ত কাজের চাপে আসলে এটা শেষ কোথায়, তার জীবনের নিরাপত্তা আসলে কোথায় পাবে, এই বিষয়ে আপনি সংগঠক হিসেবে বা আপনাদের সংগঠন কি ভাবছে? আনমিউট করতে হবে, মিউট করা আছে, আনমিউট করতে হবে। শাহিন ভাই। জি, হ্যাঁ, আমি মনে করি যে যে শ্রমিকরা হচ্ছে দিন রাত পরিশ্রম করে এই শিল্পকে বিকশিত করেছে, আজকে সেই মালিকদেরকে প্রথমত দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে মানবিক হতে হবে শ্রমিকদের প্রতি। যে শ্রমিকদের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে, এগুলি বন্ধ করে তাদেরকে একটা সুষ্ঠু কর্মপরিবেশ সেখানে তৈরি করার জন্য মালিকদেরকে চেষ্টা করতে হবে। আর আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, যারা হচ্ছে আমাদের আইনটাকে সেখানে হচ্ছে প্রয়োগ করবেন, বাস্তবায়ন করবেন, যে সব শিল্প কারখানা রাষ্ট্রীয় আইনের বিধিবিধান লঙ্ঘন করে পরিচালিত হচ্ছে এবং শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন করতেছে, তাদের আইনি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেছে, সেটার বিরুদ্ধে কলকারখানা পরিদর্শনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা হচ্ছে নিতে হবে। আর পরিশেষে আমাদের শ্রমিকদেরকে তার নিজের অধিকার, সুযোগ সুবিধা, ন্যায্য মজুরি এবং এই যে কর্মক্ষেত্রে যে নিরাপত্তার কথা আমরা বলছি এবং শ্রমিকদের সকল সুযোগ সুবিধা আদায়ের জন্য রাষ্ট্র এবং মালিকদেরকে বাধ্য করার জন্য আমাদেরকে সুসংগঠিতভাবে নিয়মতান্ত্রিক লড়াই সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সরকার এবং মালিকদের বাধ্য করেই আমাদের সেই সুযোগ সুবিধাগুলি, অধিকারগুলো আদায় করে নিতে হবে। নয়তোবা অধিকার কেউ কাউকে দিতে চায় না। আর আমাদের দেশের মালিকদের যে চরিত্র, সেটা তো সারা দেশের মানুষ জানেন। তারা হচ্ছে যে শ্রমিকদের লাশের উপর দাঁড়িয়ে তারা মুনাফা করতে চায়। আমরা দেখলাম কিছুদিন আগে সেখানে সেজান জুসে কিভাবে হচ্ছে যে আপনার শিশু শ্রমিকদেরকে দিয়ে অল্প টাকা মজুরি দিয়ে সেখানে হচ্ছে তারা প্রোডাক্ট উৎপাদন করছেন এবং সেখানে কি ধরনের মানে একটা ঝুঁকির মধ্যে রেখে মানে সেখানে কাজ করানো হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে দিয়ে আমরা 52 জন শ্রমিক ভাই বোনকে সেখানে পুড়িয়ে হত্যা করা হলো। সেই জিনিসটা আজকে হচ্ছে ধামাচাপা পড়ে যাচ্ছে। যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং বিভিন্ন রিপোর্টে আমরা দেখতেছি যে এইটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে মালিকের, কারখানা কর্তৃপক্ষের যে অব্যবস্থাপনা এবং সেখানে বিল্ডিং কোড মানা হয়নি, সেখানে ফায়ার সার্ভিসের যে ইনস্ট্রাকশন আছে সেগুলি মানা হয়নি, মানে পুরোপুরি অন্যায়ভাবে মানে আইনি লঙ্ঘনের মধ্যে দিয়ে হচ্ছে সেই কারখানাটার মধ্যে গেট বন্ধ রেখে শ্রমিকদেরকে সেখানে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। এটা সমস্ত রিপোর্ট অনুযায়ী এটা হচ্ছে একটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তারপরে আমরা দেখলাম অভিযুক্তরা জামিনে ছাড়া পাওয়া যাচ্ছে এবং সেখানে অভিযুক্তদের মানে তেমন কোনো আইনি ভাবে তাদের কঠোর কোনো শাস্তি হবে বলে সেরকম কোনো অবস্থা সেখানে দেখা যাচ্ছে না। আমরা রাজপথে আন্দোলনে আছি, আমরা আওয়াজ তুলতেছি এবং সকলকেই এই যে শ্রমিকদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে মানে কাজ করানোর মধ্য দিয়ে এই যে ধারাবাহিকভাবে শ্রমিক হত্যাকাণ্ড চলছে এবং অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার মধ্যে দিয়ে শ্রমিকদের প্রাণহানি হচ্ছে এবং শ্রমিক কাজের চাপ, এটা আরেক ধরনের একটা মানে মানে শ্রমিকদেরকে ধুকে ধুকে মৃত্যুর দিকে আজকে হচ্ছে যদি অতিরিক্ত কাজের চাপ, 13 ঘন্টা 15 ঘন্টা, তাকে সাপ্তাহিক কোনো বিশ্রাম দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এইভাবে
কাজ করার মধ্যে দিয়ে আমাদের শ্রমিকরা কিন্তু রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। একটা সময় সে কিন্তু আমাদের দেশের যে পুষ্টি বিজ্ঞানীদের এবং আমাদের দেশের যে মেডিকেল সায়েন্স এবং চিকিৎসকদের এইভাবে কাজ করার ফলে সে যে পরিশ্রম করতেছে সেই অনুযায়ী সে পুষ্টি নিতে পারতেছে না, সেই ধরনের ক্যালোরিযুক্ত খাবার সে খেতে পারতেছে না। ফলে হচ্ছে সে যে শারীরিক দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে সে প্রতিদিন কাজে যাচ্ছে এবং সেই কাজের চাপে একটা সময় সে রোগাক্রান্ত হয়ে যাবে এবং নানাবিধ রোগে তাকে আক্রমণ করবে। তার তখন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে, নানাবিধ রোগে আক্রান্ত হয়ে একটা সময় সে কর্মক্ষমতা হারাবে এবং শিল্প থেকে ছিটকে পড়বে। এমনকি সে পরিবার এবং সমাজের বোঝা হয়ে ধুকে ধুকে তাকে মৃত্যুর দিকে যেতে হবে। এই যে শ্রমিকদেরকে এরকম একটি অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আজকে মালিকরা জেনে শুনে তারা হচ্ছে মুনাফার লোভে আজকে শ্রমিকদেরকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে। এটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি, সেটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে তারা যদি আজকে আইনি বাস্তবায়ন করার ক্ষেত্রে মালিকদের অনিয়ম, এই যে অন্যায়ভাবে শ্রমিকদেরকে রাত দিন খাটানো হচ্ছে, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমরা যারা শ্রমিক সংগঠন আছি, আমরা যারা শ্রমিক আন্দোলন করি, আমরা আমাদের যে সচেতন অংশটা আছে শ্রমিকদের, তাদেরকে আমরা সংগঠিত করে যদি এইসব অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা যদি সোচ্চার হতে না পারি, আমরা যদি তীব্র আন্দোলন করে তোলার মধ্যে দিয়ে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে দাবি, আমাদের যে সুযোগ সুবিধা সেগুলি আদায় করে না নিতে পারি, কোনোদিন উত্তরণ আমাদের ঘটবে না। এর শেষ। ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ শাহিন ভাই। আবারও শাহ আলমের কাছে আসতে চাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শাহ আলম কি শুনতে পাচ্ছেন? শাহ আলমের ওখানে নেট সমস্যা। আমরা একদম শেষ সময় চলে আসছি। সুদীপ্ত দা, আপনাকে দিয়েই শেষ করতে চাই, যেখানে শাহিন ভাই শেষ করলেন যে আসলে মালিকরা তো শোষণ, নির্যাতন যা যা করার তাই করবেন। এই যে শ্রমিকদের উপর যে প্রোডাকশনের চাপ, এবং এই চাপের কারণে উনি বললেন একটা সময় শ্রমিকরা সে স্বাস্থ্যহানি হবে, চাকরি ছেড়ে চাকরি থেকে সে ছিটকে পড়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। কিন্তু এভাবেই কি চলবে, নাকি এর কোনো শেষ পরিণতি আছে? আপনার শ্রমিক সংগঠক হিসাবে সেই শ্রমিকের জীবনের নিরাপত্তা, সেই শ্রমিকের ভবিষ্যৎ, সেই শ্রমিকের তার যে কর্মঘণ্টা, সবকিছু বিবেচনায় নিয়ে আপনারা আসলে নতুন করে পরিকল্পনা করতেছেন কিনা, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? মালিক তো তার জায়গা থেকে আসলে যত বেশি প্রোডাকশনে চাপ দিতে পারেন, যত কম মজুরি দিতে পারেন সেটাই করবেন, কিন্তু আপনারা সংগঠক হিসেবে আপনাদের ভাবনাটা কি? আসলে মালিকরা মুনাফা লুট করে যে স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করছে, মালিকরা তো কখনো এই স্বর্গ রাজ্য নষ্ট হয়ে যায় এটা কখনো মালিকরা চাইবে না। কিন্তু মালিকদের এই স্বর্গ রাজ্যটা রক্ষা করার জন্য মালিকরা কিন্তু রাষ্ট্রকে তার মতো করে সাজিয়ে নেয়। কিন্তু সমস্যা হলো এটা যে মালিকের তৈরি এই স্বর্গ রাজ্য এবং তার পৃষ্ঠপোষকতায় যে রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটাও বিকল হয়ে যায়। অর্থাৎ মালিকের তার নিজস্ব যে উৎপাদনের যে বৈশিষ্ট্য, যেটা ব্যক্তিগত বন্টন, এই ব্যক্তিগত বন্টনের পুঁজিবাদী ব্যবস্থার যে নিয়ম, সেই নিয়মের কারণেই ওভার ক্রাইসিস প্রোডাকশন অর্থাৎ অতি উৎপাদন সংকট তৈরি হয়। এই অতি উৎপাদন সংকটের কারণেই তার যে মুনাফার যে চাকাটা, সেই চাকাটা বিকল হয়ে যায়, অচল হয়ে যায়। তখন বাধ্য হয় মালিকে তার লক্ষ লক্ষ কোটি কোটি যে শ্রমিক শোষণ করে তার যে মুনাফার চাকাটা সচল রাখে, এরা বেকার হয়ে যায়। এরা যখন বেকার হয়, অর্থাৎ মালিকে পুনরুৎপাদন, রিপ্রোডাকশনে যাওয়ার প্রক্রিয়াটা যখন বন্ধ হয়ে যায়, মুনাফা যখন বন্ধ হয়ে যায়, মালিকের তখন আর কিছু করার থাকে না। আমরা দেখি পুঁজি চলে হচ্ছে তার মুনাফার উপর নির্ভর করে, এবং তার একটা সার্কুলেশন থাকতে হয়। সুতরাং সার্কুলেশনটা যখন না থাকে, পুঁজি তখন মৃত হয়ে যায়। তাহলে অর্থাৎ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে ব্যবস্থাটা আজকে পৃথিবীতে চলছে মুনাফাকে কেন্দ্র করে, এই ব্যবস্থাটা হচ্ছে এখন একটা মহা সংকটের দিকে ধাবিত হচ্ছে, যেটাকে গ্রেট রিসেশন বা মহামন্দা বলা হচ্ছে। পৃথিবীতে এই যে 2008-এর একেবারে ডিসেম্বর থেকে যে মহামন্দার প্রক্রিয়া এখন চলছে, আমরা এখন নাও এ ডেজ, এখন সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি অর্থাৎ মুদ্রা যুদ্ধ, তার ট্রেড ওয়ার অর্থাৎ বাণিজ্য যুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ, রিজনাল ওয়ার, স্থানীয় বিভিন্নভাবে যে যুদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বযুদ্ধের প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে, তার বাজার পুনর্বন্টনকে কেন্দ্র করে, এটার মধ্য দিয়ে সারা পৃথিবী ব্যাপী
তার সাথে শ্রমের সাথে যে পুঁজির যে দ্বন্দ্ব, যে ক্লাসিক্যাল যে কন্ট্রাডিকশন, এই দ্বন্দ্বটা কিন্তু আরো বেশি সুতীব্র হবে। যখন সুতীব্র হবে, প্রকৃতপক্ষেই আমাদের মতো দেশে যে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে বড় সমস্যা, যে আমাদের দেশে গার্মেন্টস এর ক্ষেত্রে একটা দিক, এরা যেমন শিল্প শ্রমিক এখানে থাকে, আর আমাদের একটা বড় সেক্টর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত। যে অপ্রাতিষ্ঠানিক খাতে শিল্প শ্রমিক না হওয়ার কারণে এখানকার সংগঠনগুলো শ্রমিকরা সংগঠিত হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের অন্তরায় থাকছে তার সামাজিক উৎপাদনের সাথে যুক্ত না হওয়ার কারণে। এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের দেশে এই সমস্যা মহামন্দাকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়গুলোকে খুব দ্রুত সংগঠিত হওয়ার প্রক্রিয়া সামনে আসবে। আর উন্নত দেশগুলো বলতে যাদেরকে আমরা ইউরোপ, আমেরিকা, যাদেরকে আমরা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দেশ বলছি, সেই সব দেশেও শ্রমিকরা এত সময়কাল পর্যন্ত তার যে সোশ্যাল সেফটি গুলো তার ভোগ করে আসছে, তার সামাজিক নিরাপত্তাগুলো, অন্যান্য সুবিধাগুলো ভোগ করে আসছে। ধীরে ধীরে আমরা দেখলাম ইউরোপে কিন্তু সেই সামাজিক সুরক্ষা খাতগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে ওইখানকার শ্রমিকরাও কিন্তু তাদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিগত বন্টনের যে ব্যবস্থা, এই ব্যক্তিগত বন্টনের ব্যবস্থাটা হচ্ছে একটু সাউন্ডটা একটু সেই শাহ আলম সাহেব, আপনি একটু মিউট করে নেন। শাহিন ভাই, আমরা একদম শেষ সময় চলে আসছি, আপনি 1 মিনিটে শেষ করতে হবে। সর্বশেষ করণীয় কি? আমার এক মিনিটও লাগবে না। সেটা হচ্ছে যে এই অবস্থার মধ্য দিয়ে পৃথিবীব্যাপী শ্রমিক আন্দোলন অগ্রসর হচ্ছে। আমাদের দেশে হচ্ছে বিশ্ব শ্রমিক শ্রেণীর যে চলমান আন্দোলন, সেই বিশ্ব শ্রমিক শ্রেণীর আন্দোলনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আসলে সেই আন্দোলনটাকে অংশগ্রহণ করা, থাকা এবং শ্রমিক শ্রেণীর আন্দোলনটা অগ্রসর করার ক্ষেত্রে আমাদের অঞ্চলে, যেটা আমরা গার্মেন্টসকে বলছি যে আমাদের 52টা ফেডারেশন আছে, আমাদের দেশের ক্ষেত্রে জাতীয় 13টার মতো জাতীয় ফেডারেশন আছে। এই ফেডারেশন গুলো আসলে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ফর্মে থাকবে না, এরাও একটা ফর্মে আসবে। বিশ্ব শ্রমিক শ্রেণী আন্দোলনের যে স্রোত, সেই স্রোতের প্রেক্ষিতে পুঁজি শোষণের বিরুদ্ধে এবং সমালোচনার স্বাধীনতা রেখে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে, তারাই মূলত একটা ফোর্সে, একটা ইউনিট ফোর্সে এসে দাঁড়াবে। সুতরাং আজকে ধন্যবাদ শাহিন ভাই, ক্ষেত্রে আছে তা থাকবে না। ধন্যবাদ। আমাদের সময় শেষ, আমরা পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো। নারায়ণগঞ্জ থেকে এম এ শাহিন ভাই আছেন, আমরাও তার কাছে 1 মিনিটে জানতে চাই আসলে এই যে অতিরিক্ত প্রোডাকশনের যে চাপ, মানে যে চাপের কারণে শ্রমিকরা নাজেহাল, এর থেকে পরিত্রাণের উপায় কি বা করণীয় কি? 1 মিনিটের মধ্যে আপনি আপনার মতামত দিবেন। এম এ শাহিন, মিউট করা আছে, আনমিউট করতে হবে। আমাদের যে আইন আছে, সেই আইন অনুযায়ী একজন শ্রমিককে তো দৈনিক 8 ঘন্টা কাজ করাবেন, এবং সেখানে হচ্ছে অতিরিক্ত স্বেচ্ছামূলক ভাবে 2 ঘন্টা ওভারটাইম করাতে পারেন। তো সেই ক্ষেত্রে এই আইনগুলো যদি বাস্তবায়ন হয়, কার্যকরী হয়, তাহলে তো সেখানে অতিরিক্ত কাজ করার কোনো সুযোগ থাকতেছে না। এবং প্রত্যেকটা শ্রমিককে তাকে হচ্ছে সপ্তাহে 1 দিন ছুটি দিতে হবে, বিশ্রাম দিতে হবে। সেই ছুটির দিনে সেখানে ওভারটাইম করানো যাবে না। যদি কোনো কারণে কারখানা, যে কথাগুলো আমি প্রথমে বলছিলাম, যে কারখানা উৎপাদনের স্বার্থে যদি ছুটির দিনে খোলা রাখে, তাহলে পরবর্তী দিনে কর্মদিবসে তাকে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, সেটা 2 দিন 3 দিনের মধ্যে তাকে হচ্ছে ছুটিটা বুক করতে দিতে হবে। তাহলে আমি সপ্তাহে 1 দিন বিশ্রাম পাইতেছি, মানে আমার সুস্থ থাকার একটা সুযোগ আসতেছে। এই যে নীতিমালাগুলা, এই যে বিধিবিধানগুলো আমাদের আছে, সেগুলি যদি অনুসরণ করা হয়, তাহলে পরে এই শ্রমিকদের যে উপরে যে জুলুমটা চলতেছে সেটা বন্ধ হয়ে যায়। তো এইটা আমরা আশা করি শাহিন ভাই, সেই জুলুম অত্যাচার সেগুলি বন্ধ হবে এবং সেগুলি বন্ধের জন্য আপনারা অবশ্যই ভূমিকা পালন করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে এতক্ষণ যারা আমাদের আলোচনায় যুক্ত ছিলেন বিভিন্ন শিল্প এলাকা থেকে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং যারা আমাদের এই প্রোগ্রাম এতক্ষণ যাবত দেখলেন, তাদেরকেও আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আবারও আমরা অন্য সময় নতুন কোনো ইস্যু নিয়ে, শ্রমিকদের সমসাময়িক নতুন কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা ফিরব, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।